আমরা আজকে যে বিষয়টিকে প্রতিপাদ্য করে এখানে বসেছি, সন্ত্রাস, দুর্নীতি ও ফ্যাসিবাদ দমনে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আলেম সমাজের করণীয়। বাংলাদেশ বর্তমানে যে একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে, পলিটিক্যাল ডাইমেনশন গুলো আসলে যেই দিকে আবর্তিত হচ্ছে, সেই জায়গাতে সমৃদ্ধ বাংলাদেশ গঠন এবং বাংলাদেশ গঠনের কথাটা এনসিপির পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটা বারবার উচ্চারিত হচ্ছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো নিয়ে সবগুলো রাজনৈতিক দল একসাথে কথা বলছে, এটা এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে একটা জাতীয় উদ্বেগের বিষয়। আমরা স্বাধীনতার 53 বছর পর এসে আজকেও কেন আমাদেরকে বাংলাদেশ কিভাবে সমৃদ্ধ হবে, বাংলাদেশ কিভাবে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হবে, একটি মাত্র সরকারকে হটানোর দ্বারাই যে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদী কাঠামো থেকে বের করতে আনতে পারিনি, সেই উপলব্ধিটা আমাদের মাঝে যে এসেছে, আমি মনে করি সেটা একটা ইতিবাচক বিষয়। তবে একই সাথে একদম সুনির্দিষ্ট ভাবে আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে বসেছি, আলেম ওলামারা এই জায়গাটায় গত 1 বছরে আমরা যদি একটু পর্যালোচনা করি, আমরা রাষ্ট্র গঠনের যেই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা হচ্ছে, ঐক্যমত্য কমিশনের সংস্কার যে ইস্যুগুলো নিয়ে বারবার আলোচনা হচ্ছে, ইসলামপন্থীদের দৃষ্টিভঙ্গিতে, আলেম ওলামাদের দৃষ্টিভঙ্গিতে, যে আলেম ওলামারা বিগত 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোন রকম আপোষ করা ছাড়া লড়াই করে গেছেন, সেই আলেম ওলামাদের পক্ষ থেকে রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট প্রস্তাবনা কি? আমি যদি শুধু এই একটা প্রশ্ন ধরে আগাই, তাহলে আমরা দেখবো যে গত 1 বছরে আমি একদম এটা আমাদের ঘরোয়া আলোচনার ভিত্তিতে আমি কিছুটা আত্মসমালোচনা এবং কিছুটা পর্যালোচনার জায়গা থেকেই বলছি। আমরা যে ইস্যুগুলো আলোচনার টেবিলে নিয়ে এসেছি, সেই ইস্যুগুলোতে আমাদের যে মুভমেন্ট শুধু বিগত 53 বছর না, 100 বছর ধরে দেওবন্দি ওলামায়ে কেরাম এই মাটিকে সঞ্চিত করেছে রক্ত দিয়ে। কারবালার ইতিহাস এই জমিনে ভারত মহাদেশে বারবার রচিত হয়েছে, কিন্তু আমরা এই আন্দোলন কোন মুভমেন্টের এজেন্সি ক্লেম করতে পারি না। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে একটি আদর্শিক দেশ গঠন হতে পারে, এই আদর্শিক দেশ গঠনে আমাদের যে কিছু প্রস্তাবনা থাকতে পারে, সেই প্রস্তাবনাগুলোর জায়গায় আমাদের, আমি মনে করি, এবং এটা আমাদের সামগ্রিক একটা অভিজ্ঞতা যে এখানে আমাদের বেশ কিছু শূন্যতা দেখা দিয়েছে। সেই জায়গা থেকে আমি বিশেষভাবে ওই আয়াতটাকে তেলাওয়াত করলাম, যতদিন পর্যন্ত আমরা আমাদের নিজেদের অবস্থা পরিবর্তন করতে না পারি, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের অবস্থা পরিবর্তন করবেন। আমরা এই কথা অবশ্যই বলি, 24-এর গণ-অভ্যুত্থান নির্দিষ্ট কোনো আদর্শের উপর ভিত্তি করে হয়নি। আমরা কোনো ম্যানিফেস্টো ঠিক করে এই আদর্শ নিয়ে আন্দোলনের দিকে যাইনি। আমরা শুধু একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আন্দোলন করেছি, এই ফ্যাসিবাদকে হটাতে হবে। কিন্তু এই ফ্যাসিবাদ হটানোর পরে বাংলাদেশটাকে আমরা কিভাবে নির্মাণ করবো, কিভাবে ফ্যাসিবাদ আবার চেপে বসবে আমাদের উপর, সেই প্রকল্প, সেই সংস্কার প্রস্তাবনা আমরা এখনো বাস্তবায়নের দিকে, টেকসইভাবে বাস্তবায়নের দিকে এখন আমরা যেতে পারিনি। বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থই বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে বিভিন্ন সময় সামনে এসছে। তবে আমরা যদি এই জায়গাটায় একদম সুনির্দিষ্ট একটা প্রস্তাবনা নিয়ে কথা বলতে চাই, অবশ্যই আমাদের নৈতিকতার মানদণ্ডে সর্বোচ্চভাবে উত্তীর্ণ যে নেতৃত্ব আছে, সেই নেতৃত্বকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। আমরা যদি এমন কোনো নেতৃত্বকে আবার বসাই এবং ওই সিস্টেমের মধ্যে আবার বসাই, তাহলে হাসিনা শুধুমাত্র একটা মডেল ছিল, এর চেয়েও অনেক বড় ফ্যাসিবাদ এই সিস্টেমের মধ্যে তৈরি হওয়া সম্ভব। আমরা বড় বড় দুর্নীতির কথা শুনেছি, আমরা কি নিজেদের বুকে হাত রেখে এই কথা বলতে পারবো যে সেই জায়গায় যদি আমাকে আজকে বসিয়ে দেওয়া হয়, এই সিস্টেমের ভিতরে যদি আমাকে আজকে বসিয়ে দেওয়া হয়, আমি সব রকম দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো? আমার দলের প্রত্যেকটা নেতাকর্মী, যেই দল নিয়ে আমি আগামী সরকার গঠন করতে চাই, সেই দলের প্রত্যেকটা নেতাকর্মীকে আমি দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারবো। অতএব নৈতিকতার মানদণ্ডে মূল্যবোধ সমৃদ্ধ একটা নেতৃত্ব যদি তৈরি করা না যায়, আমি মনে করি এটা সর্বপ্রথম শর্ত। এবং আলেম ওলামার যে শিকড় এই সমাজের গভীরে পতিত, আমি বলবো যে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আলেম ওলামার যে শিকড় পতিত, গভীরে পতিত, সেই শিকড় দিয়ে যদি আমরা সেই শিকড়কে কাজে লাগিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের সত্যিকার অর্থেই মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা
মানবতার মানদণ্ডে উত্তীর্ণ সর্বোচ্চ মূল্যবোধের এক নেতৃত্ব, একটা সর্বোচ্চ নেতৃত্ব আমরা বাংলাদেশে উপহার দিতে পারবো। আমি একটা পয়েন্টে আর একটা পয়েন্টে কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা প্রাতিষ্ঠানিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদকে কিছুটা হটাতে পারলেও বাংলাদেশে এখনো কালচারাল যে হেজিমনি, দিল্লির যে হেজিমনি এখনো আমাদের উপর চেপে বসে আছে, সেই কালচারাল ফ্যাসিবাদকে আমরা এখনো সরাতে পারিনি। এবং এই কালচারাল ফ্যাসিবাদকে হটানোর জন্য আমরা কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা এখনো টেবিলে হাজির করতে পারিনি। এই প্রস্তাবনা যতদিন পর্যন্ত আমরা হাজির না করবো, আমাদের দেশের শাহবাগী বামপন্থীদের কোনো ক্ষতি হবে না। আমরা যারা ওলামায়ে কেরাম, ইসলামপন্থীরা যারা যুগে যুগে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এবং বিগত 17 বছরের বারবার শাপলা চত্বর থেকে নিয়ে শুরু করে মোদী বিরোধী আন্দোলনে, বাইতুল মোকাররমে, হাটহাজারীতে, ব্রাহ্মণবাড়িয়ায় বারবার ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে। বাংলাদেশে আবারও আলেম ওলামা এবং ইসলামপন্থীদেরকে বিপদে ফেলার জন্য এমন একটা কেন্দ্র তৈরি করতে দ্বিতীয়বার কোন হেজিমনি, এটা দিল্লির হেজিমনি হোক, নিউ ইয়র্কের হেজিমনি হোক, যে কোনো সাম্রাজ্যবাদী শক্তি হোক, তারা দ্বিতীয়বার ভাববে না। অতএব আমাদের জন্য, আমাদের পরিবর্তনের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, যতদিন পর্যন্ত আমরা আমাদের রাষ্ট্র এবং সমাজকে গঠনের জন্য একটি মূল্যবোধ সম্পন্ন একটি নেতৃত্ব তৈরি করতে না পারবো, ততদিন পর্যন্ত এই সংকট কাটবে না। সর্বশেষ এক লাইনে আমি শেষ করবো, আমাদেরকে একটি ডান বান্ধব রাজনৈতিক ধারা তৈরি করতে হবে। এখন অনেকেই অনেক রকম যেই চিন্তা থেকে আমরা বেরিয়ে এসেছি, আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামের দীর্ঘ সংগ্রামের ফলে আমাদের বাংলাদেশে এই রাজনীতিটাকে আমরা কোন লেন্সে দেখবো? আমরা কি পলিটিক্যাল ইসলামকে, মাওলানা মওদুদির যে রাজনৈতিক চিন্তাধারা, সেই চিন্তাধারায় বাংলাদেশে দেওবন্দি ওলামায়ে কেরাম রাজনীতি করেছেন, সেই রাজনীতিকে আমরা বাংলাদেশে আবার নতুন ভাবে আমদানি করব? নাকি আমার প্রতিপক্ষ যারা রাজনীতি করছে তাদেরকে আমি ইসলামের দায়রা থেকে বের করে দেওয়ার একটা রাজনীতি করব? নাকি আমি পুরো রাজনৈতিক পরিসরটাকে ডান বান্ধব একটা রাজনীতি দিকে নিয়ে যাব? এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। শুধুমাত্র চটকদার কথা কিছু সময় বলা যে আমরা একটা বৃহত্তর ইসলামী ঐক্য তৈরি করার চেষ্টা করছি, গত 1 বছর ধরে আমরা এই ধরনের অনেক চটকদার কথা শুনেছি, কিন্তু যার বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষিতে কোনোদিনও সম্ভব ছিল না বলে আমরা মনে করি। এখনো আমরা দেখছি যে কিছু দল, ইসলামী দল, অবশ্যই তাদের আদর্শ এবং তাদের রাজনীতির প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু বাংলাদেশের মানুষকে যদি এমন ভাবে বিভ্রান্ত করা হয় যে আমার দলই ইসলামী দল, আমার দলের দায়রা এবং আমার দলের শৃঙ্খল, আমার দলের সীমানাই হচ্ছে ইসলামের সীমানা, এবং আমার দলের বাইরে যদি কেউ চিন্তা করে তাহলে সে ইসলামের দায়রা থেকে বের হয়ে গেছে, তাহলে এই চিন্তা বাংলাদেশের মাটিতে দেওবন্দি আলেম ওলামা যারা বাংলাদেশে ইসলামের চাষাবাদ করে গেছেন, যারা বাংলাদেশে ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলেছেন, তাদের চিন্তা নয়। বাংলাদেশের আলেম ওলামার চিন্তা সবসময় ছিল বাংলাদেশের রাজনীতিকে মূলধারাকে ডান বান্ধব রাজনীতি রাখা। আমরা আশাবাদ ব্যক্ত করব বাংলাদেশের এই জাতীয় ওলামা মুভমেন্টের পক্ষ থেকে যারা এখানে আছেন সকলেই কারা নির্যাতিত, সকলেই ফ্যাসিবাদী আমলে বড় বড় সময়ে তারা শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন, রক্ত দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। অতএব এই জায়গা থেকে আমি আশা করব আমাদের এজেন্সি, আমাদের গত 17 বছর নয়, গত 53 বছর নয়, 100 বছরে আমাদের যে এজেন্সি তৈরি হয়েছে বাংলাদেশে, সেই এজেন্সিকে সামনে রেখে বাংলাদেশের মূল ধারাকে আমরা ডান বান্ধব রাখবো ইনশাআল্লাহ। আমার দল যাই হোক, সেটা বিএনপি হোক, এনসিপি হোক, অথবা যে কোনো ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে কোন শক্তি ইসলামের বিরোধী শক্তি নয়। আমার দল যাই হোক, সেই দলকে বাংলাদেশ পন্থী দল, এবং বাংলাদেশ পন্থা মানেই আমি মনে করি ডানপন্থা। এই শেকড়, এই সংস্কৃতি, এটা হচ্ছে ডানপন্থী সংস্কৃতি। এখানে বামপন্থীদের কখনো কোনো ধরনের উত্থান ছিল না। বিশ্বজুড়ে যখন ডানপন্থার উত্থান, তখন আমার এখানে আলাদাভাবে নতুন করে ইসলাম কায়েম করা দরকার নাই। আমার বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ, আমার বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে সকলকে একসাথে নিয়ে মূল ধারায় আমরা রাজনীতিকে ডান বান্ধব রাখবো ইনশাআল্লাহ।